আসসালামু আলাইকুম। নসিনী মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কিবরিয়া ভূঁইয়া। আজকে তোমাদের সামনে আমি যে জিনিসটা নিয়ে আসবো সেটা হচ্ছে ভেক্টর। আর ভেক্টর কোন সাবজেক্টে আছে? তোমাদের ম্যাথেও আছে, ফিজিক্সেও আছে। আমি প্রথমে নিজেকে একটু পরিচিত করি। আমি মোহাম্মদ কিবরিয়া ভূঁইয়া। আমি তোমাদের এখানে ফিজিক্স ক্লাস নিব, পদার্থবিজ্ঞানের প্রভাষক হিসেবে এখানে দায়িত্ব কর্মরত আছি। তো প্রথমেই তোমাদেরকে শুভেচ্ছা দিচ্ছি, কারণ হচ্ছে তোমরা নসিনী মডেল কলেজকে বাছাই করেছো একাদশ শ্রেণীতে ভর্তির জন্য। তোমরা একাদশ শ্রেণীতে নসিনী মডেল কলেজে ভর্তি হয়েছো, এজন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সকল অভিভাবক এবং সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে তোমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টারটা তোমাদের মোটামুটি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারেই লাগবে। ভেক্টরের যে জিনিসগুলো আছে, খুঁটিনাটি জিনিসগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টারেই লাগবে। তো ভেক্টরটা খুব ভালো করে পড়া দরকার আছে। তো শুরু করি। প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো জিনিসটা বলতে কি বোঝায়? আমরা আসলে এই পৃথিবীতে কোনো কিছুই অ্যাবসলিউটলি চিন্তা করতে পারি না। আইনস্টাইনের তত্ত্ব মতে, আপেক্ষিকতার তত্ত্ব মতে, যে নাথিং ইজ অ্যাবসলিউট everything is relative। পৃথিবীর কোনো জিনিস পরম নয়, সব কিছু আপেক্ষিক। তুমি যদি তোমার বাস্তব জীবনের সাথে তুলনা করো, তাহলে দেখবে তুমি বাস্তব জীবনে কোনো একটা ফিক্সড জিনিস দিয়ে বলতে পারবে না তোমার কাছে 50 লাখ টাকা আছে, তুমি বলতে পারবে না তুমি হ্যাপি। হ্যাপিনেসটা তোমার কাছে রিলেটিভলি চিন্তা করতে হয়। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে তোমার নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাও মানে তোমার 5 লাখ টাকা আছে, আমরা বেশিরভাগ চেক করি কি, হ্যাঁ আমার যদি 10 লাখ টাকা হইতো। যার 10 লাখ টাকা আছে সে কি চিন্তা করে, আমার যদি 20 লাখ টাকা হইতো। যার 5 তলা বাড়ি আছে সে চিন্তা করে কি, আমার যদি 10 তলা হইতো, 20 তলা হইতো, 50 তলা হতো। সে কখনোই সুখী হতে পারে না। তার মধ্যে সবসময় কি কাজ করে? একটা লোভ কাজ করে। এখন এই যে সে লোভটা কাজ করতেছে, কার সাপেক্ষে লোভ কাজ করতেছে? অবশ্যই তার নিজের 5 লাখ আছে, অন্যজনের 10 লাখ দেখে সে নিজেকে কি মনে করতেছে? যে একটু গরিব মনে করছে। গরিব মানে হচ্ছে অর্থনৈতিকভাবে সে নিজেকে কি মনে করছে? তার চেয়ে কম মনে করছে। কিন্তু সে যদি মনে করতো সে হ্যাপি হতে পারবে না। কিন্তু সে যদি মনে করতো তার 5 লাখ টাকা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে যদি সে শুকরিয়া আদায় করতো, আর কারোর কাছে 5,000 টাকা আছে, সে ভাবতো ওই লোকটা মাত্র 5,000 টাকা মাসে চলে, 5,000 টাকা দিয়ে মাসে চলে, সে তো খুব সুখী আছে, তার চেয়ে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। তাহলে সে এই 5,000 টাকার সাপেক্ষে এই 5 লাখ টাকার মালিক যে, সে কিন্তু নিজেকে সুখী ভাবতে পারে। তাহলে রিলেটিভলি চিন্তা করতে হচ্ছে। কারণ রিলেটিভলি চিন্তা করতে হলে অবশ্যই কারণে করে সাপেক্ষে চিন্তা করতে হয়। সেমভাবে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কিছুটা সাপেক্ষের মতো। এই পৃথিবীর কোনো কিছু স্থির নাকি গতিশীল সেটা মাপতে হলে, পরিমাপ করতে হলে যার সাপেক্ষে পরিমাপ করতে হয়, বা যেই কাঠামোর সাপেক্ষে পরিমাপ করতে হয়, সেই কাঠামোটাকে বলে প্রসঙ্গ কাঠামো। আমি আবারও বলছি, যে কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু স্থিতিশীল না গতিশীল সেটা নির্ণয় করা যায়, সেই কাঠামোকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো। এখন কাঠামোটা কিরকম হয় একটু দেখি। এরকম তো দেখি নাই, এরকম দেখছি, এরকম তো দেখি নাই। হ্যাঁ, এখন দেখো
এখানে আমি একটা প্রসঙ্গ কাঠামো দিয়েছি এবং এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। মনে করো এই যে অ্যাক্সিসটা আছে বা অক্ষটা আছে, এই অক্ষটা নাই। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। মনে করো এটা নাই। এখন ঠিক বোর্ডের এই জায়গাটায় একটা মশা বসে আছে। তাহলে মশাটা তুমি কিভাবে মাপবে যে কোন দূরত্বে আছে বা কোন অবস্থানে আছে? মশার অবস্থানটা যদি নির্ণয় করতে যাও তাহলে তোমাকে অবশ্যই কিছু সাপেক্ষে চিন্তা করতে হবে। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে চিন্তা করতে হবে। তুমি সহজে বলে দিতে পারবা, স্যার এখান থেকে মনে করেন 4 গেল আর এদিক দিয়ে 5 গেল, তাহলে এই বিন্দুটা লিখবে হচ্ছে 4, 5। খুব সুন্দরভাবে লিখে দিতে পারবে। এখন মনে করো মশাটা এখানে না, বোর্ডে না, মশাটা আছে এখানটা, বোর্ডের সামনে এই জায়গাটা আছে। এখন তুমি মশার অবস্থান কিভাবে নির্ণয় করবে? তখন তোমার 3 ডাইমেনশনালি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করতে হবে। তখন হচ্ছে জেড অ্যাক্সিসটা লাগবে। তখন তুমি কি করবা? এক্স অক্ষ বরাবর গেলাম, এক্স অক্ষ বরাবর গিয়ে এখানে ওয়াই অক্ষ বরাবর গেলাম। কতটুকু পর্যন্ত ওয়াই অক্ষ বরাবর যাবো? মশাটা এখানে যে জায়গায় আছে এতটুকু পর্যন্ত বোর্ড বরাবর ওয়াই অক্ষ বরাবর। বোর্ডের এখান থেকে তুমি এতটুকু পর্যন্ত একটা অক্ষ চিন্তা করো, কাল্পনিক অক্ষ চিন্তা করো। এটা কি জেড অ্যাক্সিস। তাহলে এই জেড অ্যাক্সিসটা কিভাবে আছে? জেড অ্যাক্সিসটা আছে হচ্ছে ঠিক এভাবে, বোর্ডের সাথে এভাবে আছে লম্বভাবে। আমি আবারও বলছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এবং তিনটাই এক্স অক্ষের ধনাত্মক দিক এদিকে, ওয়াই অক্ষের ধনাত্মক দিক এদিকে এবং জেড অক্ষের ধনাত্মক দিক এদিকে। তাহলে ঋণাত্মক দিক কোন দিকে? এক্স এটা খুব সহজেই চিন্তা করতে পারো তোমরা। এটা হচ্ছে -x, এটা হচ্ছে -y, আর এটা যেহেতু জেড, তাহলে জেড অক্ষের ঋণাত্মক দিক কোন দিকে? জেড অক্ষের ঋণাত্মক দিক হবে বোর্ডের ভিতরে। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, মশাটা ঠিক এই জায়গায় আছে, বোর্ডের থেকে একটু সামনে। এক্স অক্ষ বরাবর এদিকে যাব, ওয়াই অক্ষ বরাবর এদিকে যাব, জেড অক্ষ বরাবর এদিকে যাব। তো এখানে মনে করো এই বোর্ড থেকে এতটুকু পর্যন্ত আরো মনে করো 3 আছে, 3 অ্যাক্সিস আছে, 3 অক্ষ, 3 এখন দিয়েছে। তাহলে 4, 5, 3 মশার অবস্থানটা আমি এভাবে নির্ণয় করব, এক্স ওয়াই জেড স্থানাঙ্ক দিয়ে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা মূল জায়গায় আসি যে ভেক্টর নিয়ে কথা বলবো। এই পৃথিবীতে আমরা সবকিছুই এই একটা রাশি দ্বারা পরিমাপ করে থাকি। রাশির ইংরেজি হচ্ছে কোয়ান্টিটি। মানে যা কিছু পরিমাপ করা যায় সবকিছু কি দ্বারা করে থাকি? রাশি দ্বারা আমরা কি করে থাকি? পরিমাপ করে থাকি। এখন রাশি 2 ধরনের আছে। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। আমি আবারও বলছি, এটা স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি বলতে কি বোঝায়? স্কেলার রাশি বলতে বোঝায় যেহেতু পরিমাপ করব আমরা যে জিনিস বা যে রাশির পরিমাপ করার জন্য আসলে দিকের দরকার হয় না, শুধু মান হলেই চলে। আমি আবার বলছি, যে রাশি পরিমাপ করার জন্য আমার কোনো দিকের দরকার হয় না, শুধু মান হলেই চলে। এখন তুমি মনে করো হচ্ছে সকালবেলা খেতে বসছো, খাওয়ার সময় তুমি একটা রুটি খেয়ে উঠে গেলা। এখন তোমার মা কি তোমাকে বলবে তুমি উত্তর দিকে, পূর্ব দিকে, দক্ষিণ দিকে, উপরের দিকে, নিচের দিকে 2টা রুটি খাও নাই কেন? নাকি বলবে 2টা রুটি খেয়ে নাও, একটা রুটি খেয়েছো ক্ষুধা লাগবে, আর একটা রুটি খেয়ে নাও। এই যে পরিমাপটা, কয়টা রুটি খাচ্ছ, এই জিনিসটা পরিমাপ করার জন্য তোমার কোনো দিকের দরকার নাই, শুধু মান হলেই চলে। এখন তোমাকে যদি সকালবেলা বলা হয় তুমি কতক্ষণ জগিং করেছো বা ওয়ার্কআউট করেছো, তখন তুমি কি করবা? তুমি আনসারটা দিবা কিভাবে? যে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা। কিন্তু তোমার কি ওই সময় বলার দরকার আছে
আমি উত্তর দিকে বাজারের দিকে, তারপর হচ্ছে মেঘনাঘাটের দিকে আমি 10 মিনিট 15 মিনিট দৌড়াইছি, 10 মিনিট হাঁটছি, ওয়ার্কআউট করছি, বলা দরকার আছে? বলার দরকার নাই। তোমাকে যদি বলা হয় কতক্ষণ দৌড়াইছো, কত মিনিট দৌড়াইছো, তাহলে সময়টা কি? স্কেলার রাশি। তাহলে সময় প্রকাশ করার জন্য আমার কোনো দিকের দরকার হচ্ছে না। এখন যদি বলা হয় তুমি কতক্ষণ দৌড়াইছো, কতক্ষণ দৌড়াইলো সময় দরকার হচ্ছে না দিকে। তোমাকে যদি বলা হয় কতটুকু দৌড়াইছো, সে সময় কি তোমার দিকের দরকার হচ্ছে? দরকার হচ্ছে না। তোমাকে বলো তুমি সকালবেলা কতটুকু দৌড়াইছো, তুমি বলো 5 মিনিট দৌড়াইছি, তাহলে 5 মিনিট কি? একটা স্কেলার রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি। 5 মিটার দৌড়াইছি, কতটুকু দৌড়াইছো? 5 মিটার দৌড়াইছি, 5 কিলোমিটার দৌড়াইছি, 1 কিলোমিটার দৌড়াইছি। তাহলে কিলোমিটার এখানে দূরত্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মানে দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। তাহলে এই রাশিগুলি পরিমাপ করার জন্য আমার কি কোনো দিকের দরকার আছে? কোনো দিকের দরকার নাই। তাহলে আমরা বলতে পারি দূরত্ব, সময় এগুলো কি রাশি? স্কেলার রাশি। তোমাকে যদি বলা হয় কত জুল কাজ করছো, তুমি কি বলো উত্তর দিকে কাজ করছি 5 জুল, দক্ষিণ দিকে কাজ করছি 5 জুল, এরকম বলো? বলো না, 5 জুল কাজ করছি। তার মানে কাজও একটা কি রাশি? স্কেলার রাশি। তাহলে আমি কাজ, দূরত্ব, সময়, দৈর্ঘ্য এগুলো কি রাশি? স্কেলার রাশি। এখন আসো ভেক্টর রাশি কোনটা? ভেক্টর রাশি হচ্ছে যে রাশিগুলি প্রকাশ করার জন্য আমার শুধু মান হলেই চলে না, দিকেরও দরকার আছে। কিসেরও দরকার আছে? দিকেরও দরকার আছে। তখন সেই রাশিগুলিকে ভেক্টর রাশি বলা হয়। এখন এটি দেখো উদাহরণ। মনে করো ঢাকা, এটা হচ্ছে নরসিংদী। এখন তুমি ঢাকা থেকে নরসিংদীতে আসছো, তোমার ডিসপ্লেসমেন্ট বা সরণ কতটুকু হয়েছে সেটা যদি বলা হয়। তুমি ঢাকা থেকে যখন নরসিংদী আসো, নানা পথ ঘুরে আসো, এভাবে যাও, এভাবে যাও, এভাবে এখানে আসো। এখন তুমি এই যে ঢাকা থেকে নরসিংদী আসলা, এটা দূরত্বটা কতটুকু হবে? এই যে পথগুলি ঘুরে আসলা সবগুলি মিলে যে দূরত্ব, সেটা হচ্ছে দূরত্ব, যার কোনো দিকের দরকার নাই, তেমন নির্দিষ্ট দিকও না। এখন যদি তুমি ঢাকা থেকে নরসিংদীর সরণ বের করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ঢাকা থেকে নরসিংদীর সরল রৈখিক দূরত্ব যতটুকু সেটা চিন্তা করতে হবে। এই যে ঢাকা থেকে নরসিংদীর সরল রৈখিক দূরত্ব এবং এর একটা নির্দিষ্ট দিক আছে। ঢাকা থেকে নরসিংদীর দিক কোনটা? নিচের দিক। সে নিচের দিকে না, ঢাকা থেকে একটা দিকে নরসিংদী আছে, তাহলে নির্দিষ্ট দিকে নরসিংদী। তাহলে নরসিংদী, ঢাকা থেকে নরসিংদী আসতে হলে তোমাকে একটা নির্দিষ্ট দিকে যেতে হবে, এবং এটা হচ্ছে সরণ। আমি আবারও বলছি, তুমি বিভিন্ন পথ ঘুরে আসতেছো, এই বিভিন্ন পথের যে সামেশন, দূরত্বের যে সামেশন, সেটা দূরত্ব। কিন্তু এখানে ঢাকা থেকে তুমি আসছো বিভিন্ন পথ ঘুরে, এখান থেকে যদি একটা সরলরৈখিক দূরত্ব চিন্তা করো, এই যে সরলরৈখিক দূরত্ব যার নির্দিষ্ট দিক আছে ঢাকা থেকে নরসিংদীর দিকে, এটাকে বলা হয় সরণ। তাহলে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো? তাহলে দূরত্ব যদি স্কেলার রাশি হয়ে থাকে, তাহলে সরণ কি রাশি হবে? ভেক্টর রাশি। কারণ ভেক্টর রাশি প্রকাশ করার জন্য আমার মানেরও দরকার আছে, পাশাপাশি যে জিনিসটা দরকার আছে সেটা হচ্ছে দিকেরও দরকার আছে। তাহলে ভেক্টর রাশিকে বলা যায় দিক রাশি। ভেক্টর রাশিকে কি বলা যায়? দিক রাশি। এবং সরণ একটা ভেক্টর রাশি। এবার আরো কিছু জিনিসে যাই। ঢাকা, নরসিংদী, ভৈরব, তিনটা এলাকা দিয়েছি আমি, ঢাকা, নরসিংদী, ভৈরব। এখন যদি তোমাকে বলা হয় ঢাকা থেকে ভৈরবের সরণ কতটুকু,
এখন মনে করো তুমি ঢাকা থেকে ফার্স্টে নরসিংদীতে গেছো, ধরো গেলা হচ্ছে 40 কিলোমিটার। আবার নরসিংদী থেকে ভৈরবে এসছো, এটা ধরো হচ্ছে 25 কিলোমিটার। আবার মনে করো ঢাকা থেকে ভৈরবের কোনো সরাসরি রাস্তা আছে, সেটার দূরত্ব মনে করা হচ্ছে 55 কিলোমিটার। তুমি পথগুলি অবলম্বন করেছো কি? ঢাকা থেকে প্রথম নরসিংদীতে গিয়েছো, নরসিংদী থেকে ভৈরবে গিয়েছো, এই যে দুইটা পথ অবলম্বন করেছো। তাহলে তোমার মোট দূরত্ব কতটুকু হচ্ছে? মোট দূরত্ব 40 প্লাস 25, 65 কিলোমিটার। এখন যদি বলা হয় ঢাকা থেকে ভৈরব যাওয়ার পথে তোমার সরণ কতটুকু হয়েছে, কারণ ঢাকা থেকে ভৈরবের সরণ বললে ঢাকা থেকে ভৈরবের দিক আছে, নির্দিষ্ট দিক আছে। এই ঢাকা থেকে ভৈরবের নির্দিষ্ট দিক, এটা সেই সরলরৈখিক দিকটা। তাহলে সরণ হয়েছে তোমার 55 কিলোমিটার। সরণ হচ্ছে কতটুকু? 55 কিলোমিটার। এখন যদি আমার তোমাকে বলা হয় তুমি ঢাকা থেকে ভৈরব নরসিংদী গেছো, নরসিংদী থেকে ভৈরব আসছো, আবার ভৈরব থেকে আবার ঢাকায় গেছো, তোমার সরণ কতটুকু হয়েছে? এখানে কিন্তু তোমার কোনো সরণ হয় নাই, কারণ হচ্ছে তুমি এই জায়গায় আইসা আবার এই জায়গায় ব্যাক করছো। তাহলে তোমার সরণ হয়েছে 0। তাহলে এখানে সরণ ভেক্টরের মান হবে কতটুকু সরণ হয়েছে যদি বলা হয় 0 মিটার। কতটুকু সরণ হয়েছে? 0 মিটার। আমি আবার বলছি ঢাকা থেকে নরসিংদী গেলাম, নরসিংদী থেকে ভৈরব আসলাম, ভৈরব থেকে আবার ঢাকায় গেছি। মানে যে জায়গা থেকে যাত্রা শুরু করেছিলে ওই জায়গায় তোমার যাত্রা শেষ হয়েছে। তুমি তো অনেকগুলো দূরত্ব অতিক্রম করলে, 40, 25, 65, 65, 55, প্রায় 120 কিলোমিটারের মতো দূরত্ব অতিক্রম করেছো। এখানে আমার দূরত্ব 120 কিলোমিটার, কিন্তু যদি বলা হয় তোমাকে সরণ এখানে কত, তাহলে সরণ হবে 0 কিলোমিটার। আশা করি তোমরা সরণ জিনিসটা ক্লিয়ার হতে পেরেছো। ভেক্টর সম্পর্কে যে তোমরা হালকা একটু ধারণা পেয়েছি যে ভেক্টর হচ্ছে একটা রাশি, যা প্রকাশ করার জন্য অবশ্যই কি দরকার হয়? মান ও দিক উভয়েরই দরকার হয়। শুধু মান দ্বারা ভেক্টর রাশি প্রকাশ করা যায় না, দিকেরও দরকার আছে। আবার শুধু দিক দ্বারাও ভেক্টর রাশি প্রকাশ করা যায় না, মানেরও দরকার আছে না। মান ও দিক উভয়েরই দরকার আছে। আর স্কেলার রাশি হচ্ছে যে রাশিগুলি প্রকাশ করার জন্য শুধু মান হলেই চলে, সেগুলিকে বলা হয় স্কেলার রাশি। এখন আমরা কিছু ভেক্টর নিয়ে কথা বলব। সমান ভেক্টর, সমান ভেক্টর জিনিসটা আচ্ছা, তুমি মনে করো হচ্ছে এখান থেকে এখানে গেল 5 কিলোমিটার সরণ হয়েছে, এটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিটাকে তুমি এই ভেক্টর দ্বারা প্রকাশ করবে। তুমি আরেকজন মানুষ, সেও এখান থেকে এতটুকু গেল, সে হচ্ছে বি ভেক্টর, এবং তারও সরণ হয়েছে 5 কিলোমিটার। একটা জিনিস খেয়াল করতে পারতেছো হয়তো বা, যে দুইটা ভেক্টরেরই দিক কিন্তু একই দিকে, এবং দুইটা ভেক্টরের মান সমান, দুইটারই কি 5 কিলোমিটার 5 কিলোমিটার করে সরণ হয়েছে। যখন দুটা সমজাতীয় ভেক্টর, আমি আবার বলছি, যখন দুইটা সমজাতীয় ভেক্টরের মান সমান হয় এবং দিকও একই দিকে হয়, তখন তাকে বলা হয় সমান ভেক্টর। আমি আবার বলছি, যখন দুইটা সমজাতীয় ভেক্টরের মান এবং দিক মান সমান হয় এবং দিক একই দিকে হয়, তখন সেই ভেক্টরকে বলা হয় হচ্ছে সমান ভেক্টর। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। এখন মনে করো তুমি এদিকে গেলে 5 কিলোমিটার, আবার মনে করো তুমি এখান থেকে এখানে চলে আসো 5 কিলোমিটার।
আবার তুমি এদিকে 5 কিলোমিটার চলে আসলে, 5 কিলোমিটার সামনে গেলা, আবার এই জায়গা থেকে 5 কিলোমিটার চলে আসলে, বা আরেকজন চলে আসছে। এখন দুইটা সমজাতীয় ভেক্টরে, আমি আবার বলছি, দুইটা সমজাতীয় ভেক্টরের মান সমান হবে, দুইজনের মান সমান 5 কিলোমিটার, কিন্তু দিক বিপরীত দিকে, তখন সেই ভেক্টরকে বলা হয় বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। তখন আমি এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে আমি এ ভেক্টর সমান সমান লিখতে পারি এ ভেক্টর, এবং বি ভেক্টর সমান সমান লিখতে পারি হচ্ছে মাইনাস এ ভেক্টর, বিপরীত দিকে। এখন মজার একটা জিনিস নিয়ে আলোচনা করি। তোমাদের মনে কখনো কোশ্চেন আসে যে 1 - 1 = কেন 0 হয়? তো স্যার একে এক বিয়োগ করলে 0 হয় কেন না জানি। ব্যাপারটা এরকম নয়, এক থেকে এক বিয়োগ করলে 0 হয়, কে না জানে। কিন্তু বাস্তবিকভাবে বা বাস্তব অর্থে কিভাবে হচ্ছে এই জিনিসগুলো একটু চিন্তা করো তো, একটু দেখে। তুমি মনে করো হচ্ছে এই জায়গা থেকে যাত্রা শুরু করলাম, 1 কিলোমিটার গেল, এটা হচ্ছে তোমার এই বিন্দুর সাপেক্ষে +1। আবার এই জায়গা থেকে যাত্রা শুরু করে এই জায়গায় ফিরে আসলে, এখানে তুমি 1 কিলোমিটার গেল, কিন্তু বিপরীত দিকে ফিরে আসছো না। এটা যদি পজিটিভ হয়, এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। স্যার দূরত্ব তো মাইনাস হতে পারে, দূরত্ব মাইনাস হতে পারে না, কিন্তু ভেক্টর রাশিতে কি হতে পারে? ঋণও হতে পারে, যদি বিপরীত ভেক্টর। তুমি বিপরীত দিকে চলে আসলে, তাহলে 1 আর কি -1, এটা যদি পজিটিভ হয়, এটা কি হবে? নেগেটিভ। তাহলে 1 - 1 আলটিমেটলি হয়ে যায় কত? 0। তুমিও সুন্দর ঠিক আগের জায়গায় দাঁড়ায় আসছো, তার মানে কোনো স্মরণ হয় নাই, আগের জায়গায় দাঁড়ায় আসছো, তো 1 - 1 কিভাবে 0 হচ্ছে বুঝতে পারতেছো। আচ্ছা, বিপরীত রাশিটা ঠিক এইভাবে, আমরা দুটো সমজাতীয় ভেক্টরের মান যদি সমান হয় এবং এদের দিক যদি বিপরীত দিকে হয়, তখন সেই রাশিটাকে যেটা বলা হয়, সেটা সেই ভেক্টরকে যেটা বলা হয় বিপরীত ভেক্টর। এখন আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সদৃশ ভেক্টর। স্যার এটা আবার কি? সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হচ্ছে কিছুটা সমান ভেক্টরের মতো। তুমি এদিক দিয়ে মনে করো হচ্ছে 10 কিলোমিটার হেঁটে গেলাম, তোমার 10 কিলোমিটার সরণ ঘটলো এই বর্গ, তুমি এই রাস্তাটা এভাবেও যেতে পারো, আঁকা বাঁকাভাবে যেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার আলটিমেটলি সরণ হইতে কতটুকু? সরণ রৈখিক দূরত্ব বলবো, এতটুকু একটা সরণ হচ্ছে, সেটাকে তুমি এই ভেক্টর দ্বারা প্রকাশ করবে। এখন আরেকজন লোক, সেও তোমার সাথে এতটুকু আসছে, আসার পরে তার মন চাইছে গাড়ি একটু যায় না, তখন সে কি করলো? আরো সামনে গেল, সে মনে করছে 12 কিলোমিটার গেল, তার সরণ হয়েছে এখান থেকে এতটুকু পর্যন্ত। কিন্তু দিক আছে, অবশ্যই দিক আছে বলে কি সরণ, আর সরণ বলে এটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টরটাকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হবে। এখন দেখো, দুইটা ভেক্টরের, দুইটা সমজাতীয় ভেক্টরের মান সমান না, মানে তারতম্য আছে, কিন্তু তাদের দিক কিন্তু একই দিকে, তাদের দিক একই দিকে। যখন দুইটা সমজাতীয় ভেক্টরের দিক একই দিকে কিন্তু মান সমান নয়, সেই ভেক্টরকে বলা হয় সদৃশ ভেক্টর। সেই ভেক্টরকে কি বলা হয়? সদৃশ ভেক্টর। আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। দুইটা সমজাতীয় ভেক্টরের মানও সমান না, দিকও একই দিক না, দিকও বিপরীত দিকে, একে অপরের বিপরীত দিকে। যখন দুইটা সমজাতীয় ভেক্টরের মান সমান হবে না এবং দিক বিপরীত দিকে হবে, তখন সেই ভেক্টরগুলোকে বলা হয় বিসদৃশ ভেক্টর। আশা করি তোমরা আজকের এই ক্লাসটা কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আরেকটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই করোনার মহামারীর কারণে আমরা এখন
কলেজে ক্লাস নিতে পারছি না, আমরাও তোমাদের অপেক্ষায় বসে আছি তোমরা কখন ক্লাসে আসবা, কখন এই কলেজ ক্যাম্পাসকে আবার মুখরিত করে রাখবে। তো তোমাদের প্রত্যাশায় আছি, আমরা সকলেই তোমাদের প্রত্যাশায় আছি, তোমরা কলেজে আসবে, কলেজ ক্যাম্পাসকে মুখরিত করে রাখবে, আর সবাই দোয়া করবে যেন খুব তাড়াতাড়ি এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমরা মুক্তি পেতে পারি। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।